কাশ্মীর যাওয়ার প্ল্যান লোকে সারা বছর ধরে বানায়, কিন্তু বিশেষ কারণবশত আমায় প্রায় 1.5 সপ্তাহে প্ল্যান রেডি করতে হলো। স্বভাবতই প্লেনের টিকিট, হোটেলের টিকিট এসব প্রায় ফুরিয়ে গেছিল। তাও সব বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে প্রায় 10 দিনের কাশ্মীর ট্যুর করলাম সেটাই পার্টে দেখাবো। এটা ফার্স্ট পার্ট। রুটিন ব্যাপারটা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। রাতের ফ্লাইট ধরে কলকাতা থেকে দিল্লি উড়ে গেলাম। ফ্লাইটে কাশ্মীর গেলে বা এলে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো লাগেজের ওয়েট। তার কারণ কাশ্মীর এমন একটা জায়গা যেখান থেকে খালি হাতে ফেরাটা অলমোস্ট ক্রাইমের পর্যায়ে পড়ে। তাই সঙ্গে একটা ছোট্ট 200-300 টাকার পকেট ওয়েট মেশিন রাখবেন। আমার জিনিসপত্র এত বেশি হয়ে গেছিল যে আমার বর বেচারি কিছুই নিতে পারলো না প্রায়। ফ্লাইট রাত 1টা নাগাদ দিল্লি পৌঁছলো। তারপর লাগেজ কালেক্ট করে হাঁটতে হাঁটতে অন্য টার্মিনাল গেলাম, যেখান থেকে আমাদের নেক্সট শ্রীনগরের ফ্লাইটটা ছিল পরের দিন সকালে। সকালের ফ্লাইট প্রায় লেট থাকে, কিন্তু সৌভাগ্যবশত সেদিন খুব একটা লেট ছিল না। এই ফ্লাইটের জানলার ধারটা কিন্তু একদম মিস করা যাবে না, কারণ শ্রীনগর পৌঁছানোর আগে দৃশ্য বরফ পিপাসু বাঙালির কাছে কিন্তু অসামান্য। কিন্তু শ্রীনগরে গিয়েই পড়লাম মহা বিপদে। আমাদের ভোডাফোন, এয়ারটেল, জিও সব একসাথে কাজ করা বন্ধ। এয়ারপোর্ট থেকে বেরোনোর মুখে দুটো ছোট্ট খুপড়ি টাইপের ঘরে 2-3টে লোকাল অশিক্ষিত টাইপের ছেলে ওখানকার সিম দেওয়ার কাজটা করছিল। ওদের ক্রেডিবিলিটি বা এফিসিয়েন্সি 0 থেকেও কম, তাই লাইন লম্বা আর অভিযোগ প্রচুর। প্রায় 1.5 ঘন্টা ঠায় দাঁড়িয়ে বহু কসরত করার পর আমাদের দুজনের দুটো সিম অ্যাক্টিভেট হলো। সঙ্গে সঙ্গে আর এক বিপত্তি, ইউপিআই, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সব হাপিস। কারণ আমি পুরনো সিমগুলোকে স্লট থেকে খুলে ফেলেছি। তাই আপনাদের বলছি, যাই হয়ে যাক না কেন, যে নাম্বারগুলো ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই সিমটা কিন্তু খুলবেন না। বাকি আর একটা সিম খুলে সেখানে ওদের দেওয়া সিমটা লাগান, না হলে সারা ট্যুরে কিন্তু কোনো ইউপিআই, মোবাইল ব্যাংকিং কাজ করবে না। এই সহজ কথাটা সিমের ছেলেগুলো বলতে না পারার জন্য রীতিমতন ভোগান্তি হলো। খুব ইচ্ছে ছিল এই বিচিত্র ব্যাপার স্যাপারগুলো রেকর্ড করার, কিন্তু এয়ারপোর্টে ছবি ভিডিও তোলা স্ট্রিক্টলি বারণ, সেই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, কথাগুলো আপনারা মনে রাখবেন। এরপর এয়ারপোর্টে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি 1000 টাকায় হায়ার করে সোজা আমাদের বুক করা সরকারি হোটেল লালা রূপ, যেটা কিনা লাল চকে অবস্থিত। খুব জমজমাট জায়গা। প্রথমবার শ্রীনগর এলে ভালোই লাগবে। সামনেই ক্লক টাওয়ার, অনেক মার্কেট, অনেক রেস্টুরেন্ট। এই সরকারি হোটেলগুলো সময় থাকতে কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে রাখবেন। সস্তায় পুষ্টিকর। লালা রুকে মার্চে রুম ভাড়া 1400, এপ্রিলে 2000। বিশাল বড় হোটেল, কাঠের মেঝে, দারুণ নস্টালজিক। ঘর বেশ বড়, কিন্তু কিঞ্চিত পরিচর্যার অভাব রয়েছে। বাথরুমে গিজার থাকবে, কিন্তু কল টলগুলো একটু ভালো করে চেক করে নেবেন। ব্যালকনিটা ফ্যান্টাস্টিক, তবে রেস্টুরেন্টটা খুব একটা পদের নয়। এরপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। জায়গাটা চেনা না হয়েও আন্দাজের ওপর ভর করে যে হোটেলটা ঢুকলাম সেটি অতি পাতি এবং নিম্নমানের হোটেল। বেশ দেরি হয়ে যাওয়ায় খাবারও তেমন পেলাম না। যদিও আমার সাজেশন হলো আপনারা লাল চকে এসে প্রথম দিন মাম্মি প্লিজ বা রয়্যাল রসোই বা নাগপালসে খেতে পারেন। পরের দুটো কিন্তু পিওর ভেজ। এবার হোটেলে ঢুকে একরকম আনপ্ল্যান হয়ে বেরিয়ে পড়লাম ডাল লেকের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল 3টে। 1, একটা স্কুটি হায়ার করার জায়গা খুঁজে বের করা। 2, 5 তারিখ থেকে 9 তারিখ অবধি একটা হোটেল বুক করা, কারণ এত শর্ট নোটিশে লালা রুকে আমরা পুরো বুকিং পাইনি। আর 3, বিকেলটা আর সন্ধ্যেটা ডাল লেকে কাটিয়ে দেওয়া। কিন্তু এটা করতে গিয়ে বেশ কয়েকটা ঝামেলায় পড়লাম। লোকাল অটোওয়ালারা কেউ স্কুটি ভাড়া পাওয়ার জায়গা বলতে পারলো না। হ্যাঁ, লোকালরা স্কুটিকে সাকুটি আর স্কুলকে সাকুল বলে থাকেন। উপরন্তু অটোয় পা দিলেই 100, 1.5 কিলোমিটারের ওপর হলেই 150। যে যা পারছে নিচ্ছে, শেয়ারিংয়ের কোনো অপশান নেই।
স্কুটির জায়গা না পেয়ে বাধ্য হয়ে ডাল লেকে চলে গেলাম হোটেল খুঁজতে। তখন প্রায় 3:30-4টে বাজবে হয়তো। কলকাতার কনসেপ্টে ভেবেছিলাম রোদের তেজ কমে গেছে, কিন্তু না, শ্রীনগরে এপ্রিল মাসে সূর্যাস্ত হয় প্রায় 7টার সময়। 3টে বা 4টের সময় রোদ একদম জ্বালিয়ে দিচ্ছিল। সেই রোদ মাথায় নিয়ে বেশ কয়েকটা হোটেল খুঁজলাম, দামি, সস্তা, মাঝারি, কারোর কাছে কোনো রুম নেই। অথচ ওই হোটেল যখন মেক মাই ট্রিপে দেখছি তখন কিন্তু অ্যাভেলেবেল আছে। কারণ জিজ্ঞাসা করাতে সারাই দিচ্ছে না, অর্থাৎ পুরোটাই আর্টিফিশিয়াল ক্রাইসিস মেকিং। আর মেক মাই ট্রিপে ডাল লেকের পার্শ্ববর্তী হোটেলগুলোয় আকাশ ছোঁয়া দাম, তাই বুক করা যাচ্ছে না। শেষে মেক মাই ট্রিপ থেকে রাজবাগে হোটেল ল্যাভেন্ডার বুক করলাম। সেখানে গিয়ে কি হলো সে আবার পরে বলবো। হোটেল পর্ব পরে ডাল লেকের পাশে একটা ছোট্ট চিলতে জায়গায় বসলাম দুজনে। কিন্তু চকচকে রোদে খানিকক্ষণ পরেই আমার বরের মুডটা গেল বিগড়ে। সূর্য হালকা হতে তখনও ঘন্টাখানেক বাকি, তাই অগত্যা আবার অটো ধরে হোটেল ব্যাক। সেখানে এবার একটু ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলা আবার এলাম ডাল লেক। টুকটাক স্ট্রিট ফুড টেস্ট করলাম, কাবাব, লোকাল বেকারি থেকে নারকোল বিস্কুট, মাল্লি ফিশ। এই মাল্লি ফিশ হলো আসলে আমাদের বোয়াল মাছ, তবে বোনলেস করে যে ফ্রাইটা করে দিয়েছে সেটা কিন্তু বেশ ভালোই লাগলো খেতে। 100 টাকা প্লেট, অনেকটা দেয়। ঘাট নাম্বার 15-র কাছাকাছি। লোকাল রেস্টুরেন্টে যা মাংস পাওয়া যায় তা সাধারণত চিকেন আর মাটন, নো বিফ। তবে টেস্টটা কলকাতার থেকে বেশ খানিকটা আলাদা। মাটন বলতে কিন্তু ভেড়ার মাংস, ল্যাম্ব, নট গোট। যাই হোক, এরই মাঝে লাল চকে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে পরের দিনের জন্য গাড়ি বুক করতে গেলাম। বুক করলাম ইনোভা, দুধপাত্রি যাওয়ার জন্য। ভাড়া 4000 টাকা। আপনারা ছোট গাড়ি বুক করতে চাইলে 3500 টাকায় পেতে পারেন, আর একটু জানাশোনার মাধ্যমে গেলে 2500তেও পেয়ে যেতে পারেন। এনিওয়ে, তারপর পাশের মার্কেট, যার নাম মক্কা মার্কেট, তাতে গিয়ে কিছু র্যান্ডম জিনিস পছন্দ করলাম। এই মার্কেটটা মোটামুটি সস্তা, কিন্তু কাশ্মীরিরা এটাতে যেতে বারণ করছিল, কারণ এখানে নাকি সব পাঞ্জাবি থেকে আসা নকলি মাল বিক্রি হয়। যাই হোক, আমার জায়গাটা অনেকটা দিল্লির সরোজিনী নগর মার্কেটের মতোই লাগলো। মারাত্মক ঠান্ডা না হলেও রাতের দিকে বেশ গা শিরশির করে।